নমস্কার, এক্সেল একাডেমি থেকে বলছি। আমি সৌরভ বসু। আজকে একটা বিশেষ টপিক নিয়ে এসেছি আলোচনা করতে। সেটা হচ্ছে হাউ টু মেক স্মার্ট নোটস। কিভাবে আমরা ভালো নোটস তৈরি করব যাতে আমাদের পড়তে সুবিধা হয়। এই টপিকটা একদম শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট উভয়ের জন্য, সবার জন্যই। তো এই টপিকটা খুব বড় টপিক, তো এটাকে যতটা ক্রিস্প আলোচনা করা যায় ততটাই ভালো, চেষ্টা করছি। দেখা যাক। প্রথমে আমরা দু তিনটে সোর্স থেকে পড়ি। প্রথম সোর্স হচ্ছে আমাদের ক্লাস, সেকেন্ড সোর্স হচ্ছে আমাদের টেক্সট বুক বা রেফারেন্স বুক, সেখান থেকে আমরা পড়ি। তো ক্লাসে আমরা যা পড়ি সেটাকে আমরা একটা খাতায় বা নোটবুকে নোট ডাউন করি, দ্যাট ইজ দ্য ক্লাস নোট। ক্লাস নোট সেটা এত ফাস্ট নেওয়া হয় যে অনেক সময় পরীক্ষার আগে সেটাকে রিভিশন দেওয়াটা খুব একটা ফ্রুটফুল হয় না, এবং অনেক কিছু মিসিং থাকে। ক্লাসে তো লেকচারে সব কিছু বলা হয় না, সেটা টিউশন ক্লাসেই হোক বা কলেজ বা স্কুলের ক্লাসেই হোক। তো সেই জন্য সেটা একটা ওই হাফ ডান ব্যাপার থাকে আর কি, ক্লাস নোট। আর বইয়ের মধ্যে আমরা টেক্সট বই পাই, টেক্সট বুক আর রেফারেন্স বুক। তো এইগুলোর মধ্যে থেকে আমাদের নিজেদের উচিত হচ্ছে, যদি আমরা কোনো সাবজেক্টকে ভালোভাবে শিখতে চাই এবং ভালোভাবে পরীক্ষাতে লিখে আসতে চাই, তো তাহলে আমাদের উচিত হচ্ছে আমরা এই সব কটাকে মিলিয়ে, ক্লাস নোট, টেক্সট বুক, রেফারেন্স বুক, সব কটাকে মিলিয়ে আমরা নিজেদের একটা সেপারেট নোটস বানাবো। সেটা কি করে করতে হবে সেইটা নিয়ে আজকের এই ডিসকাশনটা। এছাড়াও আমাদের আরও কিছু অ্যাডেড মেটেরিয়ালস এখনকার দিনে হয়েছে, সেটা হচ্ছে ইউটিউব লেকচার্স। ইউটিউব লেকচার্স, তো সেটা থেকেও আমরা কিছু ইম্পর্টেন্ট টপিকস তুলতে পারি। নিয়ে এই সব কিছুকে নিয়ে তৈরি হবে আমাদের নোটস। নোটস বা যেটাকে আমরা বলছি স্মার্ট নোটস। এবার এই নোটস কীরকম হয়? প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে ডিটেলড নোট। ডিটেলড ডিটেলড নোটস হবে। আর এক ধরনের নোট হয়, সেটা হচ্ছে ওই মাইক্রো নোটস। মাইক্রো নোটস বা এটাকে অনেকে রিভিশন নোটসও বলে। তো আমরা মূলত যেটা আজকে বানানো শিখবো সেটা হচ্ছে ডিটেলড নোট। এই ডিটেলড নোট কিভাবে বানানো হয় সেটা আমরা আজকে শিখব। দেখা যাক। এই ডিটেলড নোট বানানোর জন্য আমাদের প্রথমে একটা খাতা লাগবে। এটা টিউশনে নিয়ে যাওয়ার খাতা নয়, এটা ক্লাসে, কোচিংয়ে বা স্কুলে নিয়ে যাওয়ার খাতা নয়। এটা ডিফারেন্ট একটা খাতা, যেটা কমপ্লিটলি হোয়াইট পেজ হবে, প্লেন পেজের খাতা। এই প্লেন পেজের খাতা হওয়ারও কারণ আছে, কারণ যদি অনেক বোর্ডে আছে রুল টানা খাতায় লিখতে দেয়, পরীক্ষাতেও তাই আসে রুল টানা খাতা। কিন্তু এই নোটস যখন আমরা বানাবো তখন আমরা প্লেন পেজ নেবো, হোয়াইট পেজ, সেই পেজের খাতা আমরা ইউজ করব। তো সেই খাতাটা নেওয়ার কারণ এইটা যে যদি রুল টানা থাকে তাতে আমরা যা লিখবো, মেমোরি রিটেনশনটা তো সেইভাবে হয় না। মেমোরি রিটেনশনটা হয় যে একটা ছবির ভিত্তিতে আমাদের ওখানে কি লেখা থাকছে খাতাটাতে, সেটা ছবিটা আমাদের মাথায় উঠবে। হ্যাঁ, তো সেই কারণে যদি রুল টানা থাকে তো সেখানে একটা ব্যাঘাত ঘটে। তো সেই জন্য আমরা প্লেন হোয়াইট পেজের খাতা নেবো, নিয়ে আমরা নোট বানাতে শুরু করব। ফর অ্যান এক্সাম্পল, এখানে দু ধরনের সাবজেক্ট হয়। একটা হচ্ছে সায়েন্স সাবজেক্ট, আর একটা হচ্ছে আর্টস বেস সাবজেক্ট। আর্টস বেস যে সাবজেক্টগুলো সেগুলো, যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি। জিওগ্রাফি যদিও বেশ কিছুটা সায়েন্সের পোর্শন আছে, কিন্তু মূলত সেইগুলো। আর সায়েন্স বেসড সাবজেক্টের মধ্যে বলতে পারি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলো। ম্যাথের তো নোটস কোনো প্রয়োজন হয় না। তো এবার যদি আমি সায়েন্সের সাবজেক্টের কথা প্রথমে বলি, যে কিভাবে নোট বানাবো, ডিটেলড নোট। ফিজিক্সের কথা যদি আমি প্রথমে বলি, ফিজিক্সের নোটস বানানোর জন্য আমাকে যেটা করতে হবে,
আমাকে ডিটেলড আগে চ্যাপ্টারটার একটা গাইডলাইন বা আউটলাইন আমাকে জেনে নিতে হবে। আউটলাইন অফ দ্য চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমি করতে চাইছি, আউটলাইন অফ দ্য চ্যাপ্টার। এর মানে হচ্ছে, আউটলাইন অফ দ্য চ্যাপ্টারের মানেটা হচ্ছে যে একটা ওই মাইন্ড ম্যাপ টাইপের, মাইন্ড ম্যাপ, অর্থাৎ কিনা কি কি টপিক আমাকে পড়তে হবে, টপিকস। এই টপিকস সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে যে এই চ্যাপ্টারে কি কি টপিক আমাকে পড়তে হবে। যদি আমি ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টারের কথা বলি, যেটা আমি বলতে পারি গ্র্যাভিটেশনের কথা, ক্লাস 11-এ গ্র্যাভিটেশন আছে, বা ছোটদেরও যদি কারেন্ট ইলেকট্রিসিটি বা 12-এর কারেন্ট ইলেকট্রিসিটির কথা যদি আমি বলি, তাহলে আমার এখানে ওহমস ল পড়তে হচ্ছে, রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে হচ্ছে, রেজিস্ট্যান্সের বিহেভিয়ার টেম্পারেচারের সাথে কীরকমভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো জানতে হচ্ছে, এবং সার্কিটের কিছু প্রবলেম সলভ করতে হচ্ছে 12-এর জন্য। ক্লাস 10-এর যে আছে সেখানেও রেজিস্ট্যান্সের প্যারালাল সিরিজ, মানে শ্রেণী আর সমান্তরাল সমবায় সম্পর্কে জানতে হচ্ছে, তার ক্যালকুলেট করতে হচ্ছে। হিটিং এফেক্ট অফ কারেন্ট জানতে হচ্ছে, জুলস ল, এইগুলো জানতে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটিতে। দ্যাটস আর দ্য টপিকস। গ্র্যাভিটেশনের কথা যদি বলি, কেপলার্স ল জানতে হচ্ছে, 3টে ল আছে। তো আর আমাকে জানতে হচ্ছে ওই নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, সেটা জানতে হচ্ছে। তারপরে গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইত্যাদিগুলো সব আমায় জানতে হচ্ছে, সুপারপজিশন থিওরেম। তো এইগুলো আমাকে মোটামুটি জানতে হচ্ছে। আর কি কি জানতে হচ্ছে, যে গ্র্যাভিটেশনের চ্যাপ্টারে যদি আমি বলি, তো ভ্যারিয়েশন অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে জি, স্মল জি এর ভ্যারিয়েশনটা জানতে হচ্ছে, স্মল জি কি সেটা জানতে হচ্ছে, এইগুলো মোটামুটি জানতে হচ্ছে। দিস আর দ্য টপিকস। এই টপিকসগুলো আমি আগে জানবো, যে আমি যে চ্যাপ্টারটা পড়ছি তাতে কি কি টপিকস আছে, সেটাই আমার হয়ে যাবে মাইন্ড ম্যাপ। এবার মাইন্ড ম্যাপ বানানোর পর কি করব, আমি প্রথম থেকে টপিকগুলো ধরবো, একটা একটা করে টপিক ধরবো। নাম্বার 1 দিয়ে যে টপিকটা ধরবো, সেই টপিকটার ল যদি থাকে তাহলে লটাকে নোট ডাউন করব, ঠিক ততটুকুই নোট ডাউন করব যতটুকু আমাকে পরীক্ষাতে লিখে আসতে হবে। পরীক্ষার খাতায় যতটুকু লিখলে আমি কমপ্লিট নাম্বারটা স্কোর করতে পারবো, তো সেইটুকুই আমি লিখব। লয়ের যে স্টেটমেন্টটা সেটা, যদি ডিডাকশন থাকে, ডিডিউস সামথিং বা ডেরিভেশন যদি কিছু একটা থাকে, তো সেটা ডেরিভেশনটা আমি করব আমার সেই ডিটেলড নোটের খাতায়। এবারে সেই ততটুকুই করব এবং সেই কথাগুলোই লিখব যেটা আমি পরীক্ষার খাতায় লিখে আসব, তার বেশি আমি লিখবো না ডিটেলড নোটের খাতায়। এইভাবে আমি পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ফিজিক্সের কথা বলছি। তো এই নিয়ে গেল মোটামুটি ফিজিক্সের একটা চ্যাপ্টারের নোট এইভাবে কমপ্লিট হলো। তার ফার্স্ট পেজে থাকবে মাইন্ড ম্যাপ বা টপিকস কি কি আমায় জানতে হবে, এবং তারপরে আমি লিখতে শুরু করব প্রতিটা টপিক ধরে ধরে। এবার এইটা লেখার পর কি করতে হবে, আমি এইটাকেই পড়বো, তখন আমি আর বই পড়বো না, আমি এই নোটসটাকেই পড়বো। এই যে ডিটেলড নোট আমি যে বানালাম, আমি শুধু এই নোটসটাকেই পড়বো, কারণ ইট ইজ কমপ্লিট। কারণ এর সোর্স কি কি ছিল, এর সোর্স ছিল সব কিছু। ক্লাস নোট ছিল এর সোর্স, টেক্সট বুক ছিল, রেফারেন্স বুক ছিল, ইউটিউব লেকচার ছিল, সব কিছু ছিল আমার সোর্স। তো সেই কারণে আমি সেইখান থেকে পড়বো, আমাকে আর বইটাকে ফিরিয়ে দেখার দরকার নেই। গেল, এইটা গেল ফিজিক্সের কথা। এবার আমি যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতে মূলত ছোট ক্লাসে যেটা থাকে 9-10, 8-9-10, এই ক্লাসে যেটা থাকে সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর অর্গানিকের সামান্য থাকে ক্লাস 10-এ। ইনঅর্গানিক কেমিস্ট্রি মানেই আমরা জানি কেমিক্যাল রিয়েজেন্টের নাম, তার রিয়াকশনস ইত্যাদি। এই জায়গাটা প্র্যাকটিসের জায়গা, এটা যে যত পড়বে, যত জানবে, তত তার মনে থাকবে, এবং সেইটার জন্য আমাকে বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। তো সেই লিখে প্র্যাকটিস করার জন্য আমি আবার একটা খাতা নেবো, নিয়ে চ্যাপ্টারটা লিখবো। সেখানেও প্রচুর ল থাকে, যেরকম আমি ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার ছোটদেরও আছে, যেরকম গ্যাস লস, বয়েলস ল, চার্লস ল ইত্যাদি, তো সেইগুলো থেকেও আমি করব। এইভাবে একই রকমভাবে আমি মাইন্ড ম্যাপ প্রথমে বানিয়ে নেবো, তারপর ডিটেলড নোটস বানাবো। ফিজিক্স গেল, কেমিস্ট্রি গেল। ম্যাথসের জন্য আমি ডিটেলড নোট বানানোর কোনো প্রয়োজনের দরকারই পড়ে না, আমার ফর্মুলা মনে রাখতে হয়, সেটা মনে থেকে যায়। যদি না থাকে তাহলে মাইক্রো নোটস বানাবো, মানে শুধু ফর্মুলাগুলো কোথাও লিখে রাখবো চ্যাপ্টার ওয়াইজ, তো সেটাকে আমি রিভিশন দেবো, এইভাবে করব। আর তারপরে থাকছে বায়োলজি। বায়োলজিতেও একটু নিজের নোটস বানিয়ে নিলে ভালো হয়, বিশেষ করে
বিভিন্ন যে পাথওয়েগুলো, ফিজিওলজির যে পোর্শনটা, সেখানে একটু নোটস বানানো উচিত বলে আমার মনে হয়। তাতে বইটা কম পড়তে হয়, বইটাতে অনেক কিছু লেখা থাকে, অনেক এক্সট্রা জিনিস, সেখান থেকে মূল জিনিসটা তুলে নিলে বেটার হয়। আর 11-12 বায়োলজির ক্ষেত্রে তো এনসিআরটি বেসড, যেহেতু অল ইন্ডিয়া এক্সামগুলো এনসিআরটির উপর বেস করেই হয়, সিবিএসই সিলেবাসের উপর। তো সেই এনসিআরটি বেসড হওয়ার কারণে তো আমি এনসিআরটিটাই নোটস ফরম্যাটে আরেকটু ছোট করে নেবো, সামান্য ছোট। এনসিআরটি এমনিই কম থাকে, তো সেটাকেও আরেকটু আমি ছোট করে নিতেই পারি, আননেসেসারি জায়গাগুলো বাদ দিয়ে দিয়ে নেসেসারি কনসেপ্টস আর নেসেসারি টপিকস ইনক্লুড করে আমি নোটস বানাতে পারি। তো এইভাবে আমি ডিটেলড নোট বানাবো। এটা হচ্ছে সায়েন্স সাবজেক্টের জন্য। সায়েন্স সাবজেক্টের নোটস বানানোর মূল ভিত্তিটা হচ্ছে মেক আ নোটবুক আউট অফ আ বুক। আউট অফ আ বুক মানে একটা বড় বই থেকে একটা ছোট নোট বই বানাতে হবে আমাকে। সেই ছোট নোট বইটা আমি পড়বো। সেই নোট বইটা কি না, আমার এই খাতাটা যেটাতে আমি ডিটেলড নোট বানাচ্ছি সেটা। এটা গেল সায়েন্সের জন্য। এবার আর্টসের সাবজেক্টে আমি কি করব? আর্টসের সাবজেক্টে ঠিক এটার অপোজিট লজিক নিয়ে আমাকে চলতে হবে, যে ডোন্ট মেক আ নোটবুক আউট অফ আ বুক। আউট অফ আ বুক কেন আমি এরম ভাবে বানাবো না? মানে আমি ধরছি যে একটা হিস্ট্রি বুক বা ইতিহাস বই, সেটাতে সব লেখা আছে, আমি সেটা নিয়ে লিখতে শুরু করলাম, তাতে আমার লাভটা তো কিছু হবে না। ওই বইতে তো অলরেডি সেই কথাগুলো লেখা আছে। আমি একটু অন্য স্ট্র্যাটেজিতে খেলবো এখানে। কি করব? আমি যখন পড়তে বসবো বইটা, বা আমার স্যারের দেয়া নোটস বা কোচিংয়ের দেয়া নোটস, আই উইল টেক আ পেন্সিল। আমি একটা পেন্সিল নিয়ে পড়তে বসবো। যখন পড়বো, এটাকে, এই প্রসেসটাকে বলে অ্যাক্টিভ লার্নিং। এটা সায়েন্স, আর্টস সমস্ত সাবজেক্টের জন্যই চলবে। যখন পড়বো তখন আমি সেই বিভিন্ন যে ইম্পর্টেন্ট জায়গাগুলো, সেগুলোকে আন্ডারলাইন করতে করতে যাব। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আন্ডারলাইন। এবং এইখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি, আন্ডারলাইন জিনিসগুলো নিয়ে আমার একটা গল্প তৈরি হবে, পুরো চ্যাপ্টারটার একটা জিস্ট তৈরি হবে। সেই জিস্টটাকে আমি নোট ডাউন করতে পারি। জিস্ট নোট ডাউন, জিস্ট নোট ডাউন আমি করতে পারি। এটা হয়ে যাচ্ছে আমার মাইক্রো নোটস ফর দ্য আর্টস সাবজেক্ট। মাইক্রো নোটস বা রিভিশন নোটস। রিভিশন নোটস এক্সামের আগে। এটা হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত সাবজেক্টের জন্যই অ্যাপ্লিকেবল, শুধু লিটারেচারের সাবজেক্টগুলো নয়, বাংলা, ইংলিশ এগুলোর জন্য নয়। বাংলা ইংলিশটা তো পড়ার প্রসেসই কমপ্লিটলি আলাদা, ওটা বোঝার ব্যাপার, এবং লিটারেচারটা নিজের মধ্যে ডেভেলপ করার ব্যাপার। এবং বাইরের স্টাডি আমি যত বেশি করব, বাইরের বই, বাইরের ম্যাগাজিন ইত্যাদি আমি যত স্টাডি করব, বাইরের নভেল, উপন্যাস, গল্প, কবিতা যত আমি স্টাডি করব, তত আমার সেটা ডেভেলপ করবে বাংলা ইংলিশের ক্ষেত্রে। কিন্তু এই আর্টস সাবজেক্ট আর সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে এইভাবে করতে হয়। তো এইটা গেল আর্টস সাবজেক্টে আমি মাইক্রো নোটস বা রিভিশন নোটস স্টুডেন্টস ক্যান অনলি মেক। তাহলে তার ডিটেলস নোটটা সে পাবে কোত্থেকে? দুটো প্রসেসে, আইদার ফলো বুক or follow private tuition notes, or follow private tuition notes। এটা এই দুটোই হচ্ছে ডিটেলস নোট, মানে বইটাই ডিটেল নোট বা প্রাইভেট টিউশনের নোটসটাই ডিটেলড নোট। আর বাকি আমি যা বানাবো সেই নোটস থেকে বা আমি বই থেকে যা বানাবো, দ্যাট উইল বি মাইক্রো নোটস, এবং দ্যাট উইল বি ভেরি ক্রিস্প, খুব ছোট হবে। তো এইটা গেল আর্টসের ব্যাপারে। আর সায়েন্সের ব্যাপারে আমাকে বড় একটা খাতা বানিয়ে করতে হবে। আর একটু ডিটেলে আমি সায়েন্সের ব্যাপারটা বলে দিই, যে আমার বইপত্র সব রয়েছে, আমি একটা বড় মোটা প্লেন কপি নেব। প্লেন কপি সেটা আমি মন দিয়ে যত্ন করে বানাবো সেই প্লেন কপিটা, সেটাই আমার নোট, সেটা আমি সারা বছর পড়বো। এবং প্র্যাকটিসের জন্য এই ডেরিভেশন, ডিডাকশন ইত্যাদিগুলো যে প্র্যাকটিস করব, তার জন্য এই কপিতে যা লেখা আছে সেটাকেই আমি রিপিট করার চেষ্টা করব, অন্য আলাদা কোনো রাফ কপিতে আমি রিপিট করার চেষ্টা করব। এই রিপিটেশন যত বেশি হবে, আমার সায়েন্স সাবজেক্টের মেমোরি রিটেনশনটা তত বেশি হবে, কারণ অনেক কিছু মেমোরির ওপর ডিপেন্ড করে সায়েন্সেও, ফর্মুলা ইত্যাদি
প্রচুর কিছু মেমোরির ওপর ডিপেন্ড করে। ফর্মুলা মুখস্থ করার থেকে তার ডেরিভেশনটা পুরো যদি আমার রেডি থাকে তাহলে আমার এমনিই মুখস্থ থাকবে ফর্মুলা, আলাদা করে কিছু করার দরকার পড়ে না। তত বেটার আমার মেমোরি রিটেনশন হবে, তত বেটার মেমোরি রিটেনশন, তত বেটার আমার মেমোরি রিটেনশন হবে। যত আমি রিপিট করব এই প্লেন কপিতে আমি যে নোটসটা বানিয়েছি সেটাকে রাফ কপিতে যতবার আমি লিখে লিখে প্র্যাকটিস করব তত বেটার হবে। এটা গেল। আর পরীক্ষার আগে আমি মাইক্রো নোটস বানাতে পারি, মাইক্রো নোটস পরীক্ষার আগে বানাতে পারি বা রিভিশন নোটস, সেটা আলাদা কিছুই নয়, ওই শুধু ফর্মুলাগুলো বা যে লগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেইগুলো, সেইটাই। কিন্তু আমার মনে হয় যে ডিটেলস নোটটা যদি কারুর করার থাকে ভালো করে রেডি, তাহলে তার আর মাইক্রো নোটসের দরকার পড়ে না। এই ছিল আজকের মেন টপিক। সবার শেষে একটা কথা দিয়ে শেষ করব, যে অ্যাক্টিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিং, অ্যাক্টিভ লার্নিং হচ্ছে লেখাপড়া। লেখাপড়া, পড়াটা তখনই কমপ্লিট হবে যখন সেটা আমি লিখে পড়ব। সেই লিখে পড়লে তবেই সেই পড়াটা কমপ্লিট হবে, এবং দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ লার্নিং। অনেকে আছে বই নিয়ে হাঁটতে হাঁটতে পড়ছে হাতে, অনেকে আছে ওই টিভি চালিয়ে বা রেডিও চালিয়ে বা কোনোভাবে গান শুনতে শুনতে অঙ্ক প্র্যাকটিস করছে। দ্যাট ইজ নট অ্যাক্টিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিং মানে সেটার মধ্যে ডুবে যাওয়া। যে কাজটা আমি 5 মিনিটই করি না কেন, আমি যে কমিউনিটি করি না কেন, আমি সেই কাজটার মধ্যে ডুবে যাব, সেইটাই হবে আমার অ্যাক্টিভ লার্নিং। নাহলে লার্নিংটা শ্যালো হয়ে যায়, তাতে খুব একটা উপকার হয় বলে আমার পার্সোনালি মনে হয় না। তো এই অ্যাক্টিভ লার্নিং করার চেষ্টা করব। আজকে এইটুকুই। ভিডিওটা যদি কারুর ভালো লাগে তো সে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।